হঠাৎ করে ভালোবাসা এলো। বাবা মায়ের জরুরি তরফ পড়ায় রাতের ট্রেনেই রওনা দিতে হলো জামালপুরের জন্য। খুব সম্ভবত কাল পরশু বড় আপুকে দেখতে আসবে পাত্রপক্ষ। বাসায় অনেক কাজ, দায় দায়িত্ব, তাই বোধহয় আমার ডেকে নেওয়া। আমি কমলাপুর স্টেশন থেকে টিকিট কেটে উঠে পড়ি ভাওয়াল এক্সপ্রেসে। ট্রেন এগিয়ে গতি বাড়তেই আমি গায়ের পাতলা চাদরটা ভালো করে গায়ে মোড়ালাম। ম্লান দৃষ্টিতে তাকালাম নক্ষত্রবিহীন আকাশে। জানুয়ারির মাঝামাঝি, শৈত্যপ্রবাহের দাপট চলছে তখনও। হৈমুর শীতল বাতাসের স্পর্শ তা মনে করিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। আমি যৎসামান্য সময় বাহিরে তাকিয়ে থেকে ট্রাভেল ব্যাগটা থেকে আফসানা আসার সুরঞ্জনা বইটি বের করে ব্যাগ উঠিয়ে রাখলাম ওভারহেডে। ট্রেন ছুটছে আপন গতিতে। ঝনঝন শব্দের তাল কাটছে বাতাসের শো শো শব্দ। ভিতরকার পরিবেশ নিস্তব্ধ। আমি বাদে আরেকজন বয়স্ক মহিলা আছেন আমার বিপরীতমুখী সিটেই। মাথা হেলিয়ে ঘুমাচ্ছেন। ঘণ্টাখানিক পেরোতেই জয়দেবপুর স্টেশনে ট্রেন থেমে বিরতি নিতেই চা খাওয়ার প্রবল ইচ্ছা জাগলো মনে। জানালার পাশেই প্ল্যাটফর্মে ছোট্ট একটি কিশোরকে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করতে দেখে তার থেকে এক কাপ কিনে আয়েশ করে তাতে চুমুক বসালাম। শীতের রাত, জানালার পাশে সিট, হাতে বই আর এক কাপ চা, এর চেয়ে অধিক স্বর্গীয় সুখ কিসে মেলে। সহসা হুইসেল বাজল। মিনিট না গড়াতেই আবার ট্রেনটি ঝংকার তুলে চলতে শুরু করলো। ট্রেন যখন প্রায় স্টেশন ছেড়ে এগিয়ে এসেছে ঠিক তখনই কেবিনের দরজা খুলে হাঁপাতে হাঁপাতে এক যুবক ঢুকলো ভিতরে। ভিতরে ঢুকেই দুই নারী ব্যতীত কেবিনে কোনো পুরুষ মানুষ দেখতে না পেয়ে ভুরু কুচকালো বুঝি। কপাল তার ঘামে ভেজা, বোঝাই যাচ্ছে দৌড়ে এসেছে। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু ও অনেকটা কুচকালো। আমি সাথে সাথেই এই দৃষ্টি সরালাম। অতঃপর মানুষটির অভিব্যক্তি আর পরোক্ষ করা হলো না। তবে সে দিকে পূর্ণ দৃষ্টিতে না তাকালেও বুঝলাম যুবকটি কাঁধের ব্যাগটি খুলে আমার পাশেই একটু শব্দ করে বসেছে। ব্যাগ থেকে পানির এক বোতল বের করে ঢক ঢক করে পান করছে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল বোধহয়। আমি নিজের মন স্থির করলাম বইয়ের পাতায়। হাতের কাপটি ততক্ষণে খালি হয়ে যাওয়ায় বাহিরে ফেলে দিলাম। ঘড়ির কাঁটা নিজ নিয়মে দৌড়াচ্ছে। পাশের যুবকটি মোবাইলে ডুব দিয়ে বসে আছে। কানে তার দামি কোনো এক কোম্পানির ইয়ারপড। ঘণ্টাখানিক পার হওয়ার আগেই যুবকটি উঠে দাঁড়ালো। ব্যাগটি সিটে রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল। আমি এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় বেশ স্থাপন করলাম। মিনিট 10-20 মাঝেই লোকটি ফিরে এলো। আমার পাশে এসে বসতেই সিগারেটের উটকো গন্ধ বাড়ি খেলো নাকে। সাথে সাথে কেশে উঠলাম আমি। সাদা ফিনফিনে সেমি পিওর জর্জেটের ওড়নাটা নাকে চেপে বসলাম। লোকটা বোধহয় আমার কাজে খানিকটা লজ্জা পেল। মাথার পেছনে হাত বেঁধে বসে থাকা ভঙ্গিতে হাসি দিয়ে বলল, গন্ধ পাচ্ছেন? আমি চোখ তুলে দুটো মাথা হ্যাঁ সূচক দুলালাম। সে বাঁ কাঁধের মোটা জ্যাকেটটি টেনে একবার গন্ধ শুকে বিড়বিড় করে বলল, ধুর শালা, এখনকার পারফিউমও 2 নাম্বার, কোনো কামেরই না। কথাটা কর্ণভারে স্পষ্টরূপে ত্বরান্বিত হলেও আমি না শোনার ভান করে থাকলাম। এদিকে সে আমার দিকে বিনয়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি, আপনি থাকুন, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। যেই উঠতে নিবে তার আগেই আমি নীরবতা দূরে ঠেলে বলে উঠলাম, দরকার নেই, আমি ঠিক আছি। আমার কথার প্রেক্ষিতে সে সৌজন্যমূলক হাসল। বাহিরে না গিয়ে কানে এয়ারপোর্ট গুঁজে পুনরায় যান্ত্রিক যন্ত্রটির মাঝে ডুব দিল। এর মাঝেই ট্রেন আরেকটি স্টেশন অতিক্রম করল। লোকটি এখন কেমন অস্থির অস্থির দেখাচ্ছে। একটু পরপর বাঁ হাতে পড়ে থাকা টাইটানের সিলভার ঘড়িটার দিকে নজর বুলাচ্ছে। বিষয়টা আমার চোখে পড়লেও এড়িয়ে গেলাম। একসময় অধৈর্য হয়ে মানবটি বলে উঠল,
যদি মাইন্ড না করেন একটা কথা বলার ছিল। আমি বইয়ের পাতা থেকে নজর তুলে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম। আলতো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি? আমাকে জানালার পাশে সিটটা দেওয়া যাবে? আসলে আমি ট্রেনে উঠলে সবসময় জানালার পাশে বসেই জার্নিটা করি। তা না হলে আমার শরীর খারাপ করে। তাই কাইন্ডলি আপনার সিটটা আমায় দিলে ভালো হতো। না করবেন না প্লিজ। আমি কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে নীরব সাইডে ব্যাগ হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালাম। তিনি আমার সম্মতি বুঝতে পেরে তৎক্ষণাৎ জানালার পাশে সিটে হামলে পড়ল। মিষ্টি এক হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস আর লট মিস। আমি সামান্য হেসে তার সিটে বসে পড়লাম। ঘণ্টাখানিক আবারও নিস্তব্ধতায় কাটল। তারপর স্টেশন থামতেই বৈদ্যুতিক গতিতে মাইকের আওয়াজ ভেসে এলো। বৃদ্ধাটি মাইকে তার জায়গার নাম শুনতে পেয়ে হন্তদন্ত করে উঠে বসল। সম্মুখে একজোড়া যুবক যুবতীকে দেখে অপবাহিত ভঙ্গিতে ফোকলা দাঁতের হাসি উপহার দিয়ে বলল, ট্রেন পিয়ারাপুরে আইছে। বৃদ্ধাকে পিয়ারাপুর উচ্চারণ করতে শুনে আমি ঠোঁট কামড়ে হাসি চেপে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ, ট্রেন পিয়ারপুর স্টেশনে এসেছে। বৃদ্ধা আর দেরি করলেন না, দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে বাহিরের দিকে ছুটলেন। আর আমি বিপরীত পাশের জানালার সিটে লাফিয়ে চঞ্চল পায়ে সেখানে গিয়ে বসলাম। অতঃপর সামনের মানুষটি আমার দিকে তাকাতে ফিক করে হেসে দিই আমি। সেও আমার সাথে তাল মিলিয়ে একচোট হাসল। তবে শব্দ প্রয়োগ করলাম না আমাদের দুজনের মধ্যে কেউই। রাতের শেষ ভাগ, তখন গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। বই পড়া শেষে পাশের সিটে রেখে ব্যাগ থেকে চিপস চকলেট বের করলাম। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কিছু না খেলে তারা যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে উদ্যত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চিপসের প্যাকেট খুলে সামনের মানুষটার দিকে তাকালাম। সে জানালার বাহিরে দৃষ্টি স্থাপন করে আছে, চোখে মুখে তার অগাধ মুগ্ধতা। আমি চিপস এগিয়ে দিয়ে বললাম, খাবেন? লোকটা তাকালো, সৌজন্যতার সহিত না করল। তবে আমি দ্বিতীয়বার বলতেই সে কানের এয়ারপড খুলে বক্সে রেখে দিল। প্যাকেট থেকে কয়েকটা চিপস তুলে নিল হাতে। আমি তখন মুচকি হেসে নিজেও কয়েকটা চিপস মুখে পড়ে বললাম, ট্রেনে এই প্রথম উঠেছেন তাই না? মানবটি হকচকিয়ে তাকালো আমার দিকে। চুরি করার সময় ধরা পড়ে গেলে চোর যেমন চাহনি দেয়, ঠিক তেমন চাহনি বিরাজমান তার আখিতে। আমি হালকা হেসে বললাম, ঠিক বলেছি। সে বিব্রতমূলক এক হাসি দিয়ে বলল, ধরে ফেললেন কিভাবে? তুমি করে বলি, আমার আবার কাউকে বেশিক্ষণ আপনি করে কথা বলতে ভালো লাগে না। সে হয়তো ছোটোখাটো একটা ধাক্কা খেলো, তা তার অভিব্যক্তিতেই স্পষ্ট। সে কোনো রকম শুকনো ঢোক গিলে দায় সারানো কণ্ঠে বলল, সমস্যা নেই। তার সম্মতিতেই আমি খেতে খেতে বলি, তুমি বলেছিলে তুমি জানালার সিটে ছাড়া কখনো জার্নি করতে পারো না, তোমার শরীর খারাপ করে। কিন্তু তুমি ঠিক ওই প্রথম দিকে ঘণ্টাখানেকের মতো আমার পাশের সিটে বিন্দাস বসেছিলে। তোমার যদি সত্যি সমস্যাটা থাকতো তাহলে সেটা আগেই ধরা পড়তো, কিন্তু তা হয়নি। তার সম্মতিতে আমি খেতে খেতে বলি, তুমি বলেছিলে তুমি জানালার সিটে ছাড়া কখনো জার্নি করতে পারো না, তোমার শরীর খারাপ করে। কিন্তু তুমি ঠিক ওই প্রথম দিকে ঘণ্টাখানেকের মতো আমার পাশের সিটে বিন্দাস বসেছিলে। তোমার যদি সত্যি সমস্যাটা থাকতো তাহলে সেটা আগে ধরা পড়তো, কিন্তু তা হয়নি। বরং যখন সিগারেট খেতে বাহিরের দরজার পাশে গেলে তখন তোমার চোখে ধরা দিল প্রকৃতির সৌন্দর্যটা। এরপর লোভী মন তোমার পুরো জার্নির এই দৃশ্যটা দেখে পার করতে ব্যাকুল হয়ে গেল। তবে কেবিনের দুপাশে জানালার সিট বুক থাকায় তুমি তোমার মনের আশাটা মাটি দেওয়ার চেষ্টা করলে, আর সময় গুনতে শুরু করলে কখন আমি বা বৃদ্ধার মধ্যে কেউ নেমে পড়ি আর তুমি সিটটা নিজের নামে লিখে ফেলো। কিন্তু শেষে 2টা স্টেশন পার হওয়ার পরও যখন আমাদের দুজনের মধ্যে কেউ উঠল না, তখন তুমি অধৈর্য হয়ে পড়লে। তবে সত্য বললে হয়তো আমি সিট দেব না ভেবে তুমি মন মতো একটা কাহিনী করলে আর আমায় শোনালে। তবে আমাকে কাহিনীটা বলার সময় একটু থেমে থেমে যাচ্ছিলে, তো ধরতে এত একটা বেগ পেতে হয়নি। আমার কথাগুলো শুনে তার
কালচে বাদামি রঙের দুটো ঠোঁট আপন শক্তিতে আলাদা হয়ে আসলো। চোয়াল ঝুলে পড়ল নিচে। হাতের ফাঁক থেকে 2টা চিপসের টুকরো গড়িয়ে পড়ল জমিনে। বিস্ময়কর ভাব খেলা করে গেল দৃষ্টির আনাচে কানাচে। হয়তো কোনো মেয়ে তাকে এভাবে অবজার্ভ করেছে বলে বিষয়টা হজম করতে পারছে না। সহসা ভীরু কণ্ঠে জিজ্ঞেস করল, কোনো মেয়ে বুঝি কোনো ছেলেকে এভাবে পর্যবেক্ষণ করে? আমি খাওয়া শেষে চিপসের প্যাকেটটা চলতি ট্রেনের বাইরে ফেলে দিয়ে বলি, পর্যবেক্ষণ করিনি, ঘটনা মিলিয়েছি শুধু। তবে পরিষ্কার হয়েছি তোমার চোখের চাহনি দেখে। প্রথম দিকে তোমার মাঝে বিষণ্ণ ভাব অনুভব করেছিলাম। তুমি যখন জানালার পাশে সিটে পেলে আর মুগ্ধ হয়ে জানালার বাহিরে পরিবেশটা উপভোগ করতে শুরু করলে, তখন বোঝাই যাচ্ছিল এটা তোমার প্রথম জার্নি। কারণ অভ্যস্ত অভিজ্ঞ ব্যক্তির নিকটে সৌন্দর্য পরবর্তীতে এতটা অভিভূত করতে পারে না যতটা না প্রথমবারে করে। ওই যে দেখতে দেখতে শুয়ে যাওয়া টাইপ বিষয়টা। সহসা যে আপনি থেকে তুমিতে নেমে এসে বলে উঠলে, মায়েরই এমন সাংঘাতিক মেয়ে মানুষ আমি জীবনে দেখি নাই। মানে তুমি মানুষ তো নাকি কোনো অলৌকিক শক্তির অধিকারী, ছলনাময়ী নারী? মন্টন পড়তে পারো জানি, নাকি আবার? আমি একটু শব্দ করে হেসে উঠি। কিছু বলার পূর্বে হুইসেল বেজে ওঠে। জামালপুর এসে গিয়েছে, ট্রেন থেমেছে, এখনই নামতে হবে আমায়। আমি ধীর হাতে সব কিছু গুছিয়ে নিয়ে সে পুরুষটার মুখ পানে তাকিয়ে থেকে বলি, তেমন কিছুই না, আমি সাধারণ একজন মানুষ। আর এসব আমার কোনো অলৌকিক শক্তি না, সামান্য মনোবিজ্ঞান। আমি সাইকোলজির স্টুডেন্ট। সেই সুবাদে ছোটোখাটো মিথ্যা ধরা কোনো ব্যাপার না মিস্টার। এর মাঝে আবার হুইসেল পরে ট্রেন থেকে এখনই ছেড়ে দিবে। আমি ওভারহেড র্যাক থেকে নিজের ট্রাভেল ব্যাগটা টেনে পিঠে ঝুলিয়ে বলি, আল্লাহ হাফেজ। কথাটা বলে দ্রুত পা চালিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। কয়েক কদম এগিয়ে যেতেই ট্রেন ছেড়ে দেয়। সহসা ঝনঝন শব্দের মাঝে তাল কেটে পিছন থেকে কোনো এক পুরুষের গম্ভীর ভারী কণ্ঠ ভেসে আসে। সে বলছে, এই যে মিস সাইকোলজিস্ট, বই ফেলে গিয়েছো তুমি? আমি পিছনে ঘুরে কণ্ঠের উৎস খোঁজার চেষ্টা করলাম। বগি নম্বর 5-এ দৃষ্টি যেতেই দেখলাম সেই যুবকটি দরজার কাছে দাঁড়িয়ে শূন্য হাত নাড়াচ্ছে আর বইটা দেখাচ্ছে। আমি হেসে চেঁচিয়ে বলি, রেখে দাও, আবার কখনো দেখা হলে দিয়ে দিও। ট্রেন ততক্ষণে গতি বাড়িয়েছে। নেমে যে বইটা আমায় দিয়ে যাবে সেই সম্ভাবনাও ক্ষীণ। ওই যুবকটি পুনরায় উচ্চ বাক্যে প্রশ্ন করল, তোমার নামটা তো বলে যাও। আমার নাম আপনি ধরে রেখেছেন। কথাটা বলেই হেসে ফেলি আমি। ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে গিয়েছে। লোকটা আমার কথা বুঝলো কি না জানা নেই, তবে আকস্মিক বাতাস চিরে একটি নাম উচ্চারণ করে উঠল সে, সুরঞ্জনা। আমি বিস্তৃত হাসলাম। ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে ছুটে চলে গিয়েছে বহু দূর। আমি পা ঘুরে সামনে হাঁটা দিলাম। আমার মন বলছে, আমাদের ফের দেখা হবে, সাধারণভাবে নয়, বিশেষভাবে, আড়ালে আবডালে। খোঁজার সূত্র তো রেখেই এসেছি, এখন অপেক্ষার পালা। দেখা যাক অপেক্ষার প্রহর দীর্ঘরত হয় নাকি ক্ষুদ্রতর হয়। সমাপ্ত।